বিভিন্ন সময় প্রজেক্টের কাজে আমি অনেক জায়গাতেই গিয়েছি, আর তাই মাঝে মধ্যে আমাকে অনেক বিচিত্র অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে। আজ আমি আপনাদেরকে তেমনই এক অলৌকিক অভিজ্ঞতার কথা বলবো। ঘটনাটি এখন থেকে প্রায় 2 বছর আগের। সেবার শিমুলপুর গ্রামে একটা প্রজেক্টের দায়িত্বে গিয়েছিলাম। শিমুলপুর স্টেশনে পৌঁছানোর পর দেখলাম আমাকে নেওয়ার জন্য অফিস থেকে গাড়ি পাঠানো হয়েছে। গাড়িতে উঠে বসতেই গাড়ি ছুটে চলল বাংলোর দিকে। এখানে কাজ শেষ হতে প্রায় 3 মাস তো লাগবেই, তাই এই গ্রামের একটি ডাক বাংলোয় আমার থাকার ব্যবস্থা হয়েছে। শুনেছি দেখাশোনা করার জন্য এখানে একজন লোকও আছে। আচ্ছা, বলছি ডাক বাংলোয় পৌঁছতে আর কত সময় লাগবে? তা মনে করেন 20-25 মিনিট তো লাগবেই। আচ্ছা, আপনাদের এই শিমুলপুর গ্রামটা কেমন? হ্যাঁ, তা তো ভালোই, কিন্তু দরকারি জিনিসপত্র কিনতে একটু দূরে যেতেই হবে। আমরা যে বাংলোয় যাচ্ছি সেই জায়গাটির নাম একটু বলবেন? আসলে স্যার কি বলুন তো, শহরের মতন তো আর গ্রামের নাম থাকে না। তা বাংলোর কারণে সবাই তাকে বাংলোর মোড়েই বলে। ও আচ্ছা আচ্ছা। একটা কথা বলবো স্যার? হ্যাঁ হ্যাঁ, বলুন। বলছি একটু সাবধানে থাকবেন। কেন বলো তো? নতুন জায়গায় এসেছেন, তাই আর কি বললাম। এরকম নতুন জায়গায় আমি এর আগে অনেকবার থেকেছি, তাই আশা করি কোনো সমস্যাও হবে না। এর আগে আমি গ্রামের দিকে যেসব জায়গায় গিয়েছি তার বেশিরভাগ কোয়ার্টারগুলোই ছিল দীর্ঘদিন ধরে অব্যবহৃত ও জরাজীর্ণ। জানি না এখানের অবস্থা কি হবে। দেখতে দেখতে কিছু সময় পর ডাকবাংলোয় গিয়ে পৌঁছালাম। চারিদিকে গাছপালায় ঘেরা দোতলা বাড়িটি দেখতে খুবই সুন্দর। দেখে বোঝাই যায় এটি জমিদার আমলের। হ্যাঁ কি স্যার, আমার নাম দুলাল। কোম্পানি থেকে আপনাকে দেখাশোনার জন্য আমারে রেখেছে। ও আচ্ছা, আপনি তাহলে দুলাল কাকা? জি স্যার, চলুন স্যার, আপনার থাকার ঘরখানা দেখিয়ে দিই। তারপর দুলাল কাকা আমাকে দোতলার একটি ঘরে নিয়ে যায়। ঘরে গিয়ে বুঝতেই পারলাম আমি আসবো জেনে আগে থেকেই সবকিছু গুছিয়ে রাখা হয়েছে। বেশ পছন্দ হলো ঘরটি। আপনার যে কোনো জিনিসের দরকার হলে আমাকে বলবেন। বাংলোর পাশে রাস্তার ওপারে আমার বাড়ি। আচ্ছা, ঠিক আছে। রাতে আপনার এখানে একা থাকতে কোনো অসুবিধা হবে না তো স্যার? আরে না না, আমার কোনো অসুবিধা হবে না। তাহলে এখন আমি আসি স্যার, সময় মতন খাবার দিয়ে যাব, কেমন? হ্যাঁ হ্যাঁ, আপনি নিশ্চিন্তে বাড়ি যান। রাতে খাবার সেরে অফিস থেকে দেওয়া প্রজেক্টের ফাইলগুলো একটু খুলে দেখছিলাম। সেই দুপুর থেকে সন্ধ্যা অবধি যা ঘুমিয়েছি তাতে মনে হয় না এখন আর তাড়াতাড়ি ঘুম আসবে। তখন রাত প্রায় 9টা। চারিদিকে একেবারে নিস্তব্ধ পরিবেশ। আমার জন্য ভালোই হয়েছে, এরকম নিরিবিলি জায়গায় বেশ মনোযোগ দিয়ে কাজ করতে পারবো। কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ করে ঘরের ভিতরে আরও একজনের উপস্থিতি অনুভব করতে লাগলাম। মনে হলো কেউ যেন আমার পিছনে দাঁড়িয়ে আছে, কিন্তু ঘরের দরজা ভেতর থেকে আটকানো। নতুন জায়গায় একা থাকলে মাঝে মধ্যে এমন অনুভূতি হতেই পারে। বিষয়টা খুব একটা গুরুত্ব না দিয়ে আবারও কাজে মন দিলাম। কাজ করতে করতে প্রায় 2 ঘন্টা পেরিয়ে গেছে। বেশ কিছু কাগজপত্র মিসিং আছে। কাল একবার অফিসে গিয়ে এখানকার ফাইলগুলো খুঁজে দেখতে হবে। 11টার বেশি বাজে। যাই, এখন বরং ঘুমিয়ে পড়ি। বিছানায় শুয়ে কিছুক্ষণ পর যখন প্রায় চোখ বন্ধ হয়ে এসেছিল, ঠিক তখনই জোরে জোরে হাঁটার শব্দে ঘুমটা ভেঙে গেল। বাংলোর বারান্দায় কেউ একজন জোরে জোরে হাঁটছে, কিন্তু এত রাতে কে হাঁটতে পারে? বিছানা থেকে উঠে বসে জানলার দিকে তাকাতেই মানুষের মতন একটি অবয়ব দেখতে পেলাম। কে কে ওখানে? কোনো উত্তর না দিয়ে দ্রুত গতিতে লোকটা চলে গেল। এত রাতে অচেনা জায়গায় অচেনা মানুষের পেছনে ছোটার কোনো কারণই হয় না।
তাই কাল সকালেই বরং বিষয়টি দেখতে যাব। পরদিন সকালে যখন দুলাল কাকা নাস্তা নিয়ে আসলো, আচ্ছা, গত রাতে মানে 11টার দিকে আপনি কি এদিকে এসেছিলেন? আমি কই না তো স্যার, গত রাতে আপনারা খাবার দেবার পর আমি এদিকে আর আসিনি। ও আচ্ছা। কেন স্যার, কোনো সমস্যা হলো নাকি আবার? না, কোনো সমস্যা হয়নি। আসলে গত রাতে কেউ একজন বারান্দায় এসেছিল। আমি ডাক দিলাম, কিন্তু কোনো উত্তর না দিয়েই চলে গেল। অন্ধকারে ঠিক দেখতেও পাইনি লোকটাকে। যদি কিছু মনে না করেন একটা কথা বলি, এর আগেও এই বাংলোয় যারা রাত কাটিয়েছে তাদের সবার সাথে এমন অদ্ভুত ঘটনা ঘটেছে স্যার। আসলে এটা অভিশপ্ত বাংলো। কি বলছো এসব? কিছু না স্যার, কিছু না। আমি আমি তাহলে চলি স্যার। দুলাল কাকু কিছু একটা বলতে গিয়েও না বলে চলে যায়। এদিকে অফিস থেকে গাড়ি চলে এসেছে আমাকে নেওয়ার জন্যে। তাই আমি আর কিছু না বলে গাড়ির দিকে যেতে লাগলাম। সেদিন অফিসের কোনো কাজেই ঠিক মতন মন বসলো না। আসতে পারি স্যার? হ্যাঁ হ্যাঁ, আসুন। স্যার, আপনি যে ফাইলগুলো চেয়েছিলেন সেগুলো নিয়ে এসেছি। আচ্ছা রাখুন, আমি পরে দেখে নেব। স্যার, আপনাকে অনেক চিন্তিত মনে হচ্ছে। নতুন জায়গায় থাকতে কোনো অসুবিধা হচ্ছে না তো স্যার? অসুবিধা বলতে ওই ওই বাংলোটায় কিছু একটা সমস্যা আছে। তাহলে আমি ঠিকই ভেবেছিলাম। কিসের কথা বলছেন? আসলে স্যার, ওই বাংলোর দোষ আছে। আচ্ছা, বিষয়টা আমাকে একটু খুলে বলবেন? গ্রামের মানুষের কাছ থেকে শুনেছি বহু বছর আগে নাকি ওই বাংলোর মালিক ছিলেন হালদার মশাই। তিনি হঠাৎ একদিন নিখোঁজ হয়ে যান। আর তার নিখোঁজ হয়ে যাওয়ার পর থেকে শুনলাম ওই বাংলোর ওপর নাকি অভিশাপ নেমে এসছে। ঠিক কি ধরনের অভিশাপ? হালদার মশাই নিখোঁজ হয়ে যাবার পর তার ছোট ভাই সব সম্পত্তি দখলের চেষ্টা করে, কিন্তু সেও বেশি দিন বাঁচেনি। হঠাৎ করে শুনলাম একদিন নাকি সে ছাদ থেকে লাফ মেরে আত্মহত্যা করে ফেলে। তখন থেকেই ওই বাংলোর যেই থাকুক না কেন, তার সাথে কিছু না কিছু একটা অদ্ভুত ঘটনা ঘটতেই থাকবে। আচ্ছা, সব সম্পত্তি পাওয়ার পরও আত্মহত্যা করার কারণটা ঠিক বুঝলাম না তো। গ্রামের সবাই বলে হালদার মশাই নাকি নিখোঁজ হননি, তাকে তার ছোট ভাই মেরে ফেলেছিল। আর তাই তো হালদার মশার আত্মার ভয়ে তার ছোট ভাই ছাদ থেকে লাফ মেরে আত্মহত্যা করে ফেলে। আচ্ছা, এই তাহলে আসল ঘটনা? তবে অদ্ভুত ব্যাপার হলো, হালদার মশাইয়ের লাশ নাকি আর খুঁজেই পাওয়া যায়নি। তিনি কি সত্যিই মারা গিয়েছিলেন নাকি নিখোঁজ হয়েছিলেন, তার রহস্যই রয়ে গেল। বুঝলাম। তো সে মানুষই হোক আর আত্মাই হোক, আমি এর শেষ দেখে তবেই এখান থেকে যাব। সেদিন রাতে আমি আর কোনো কাজ না করে দরজার কাছে এসে বসে অপেক্ষা করতে লাগলাম। সবার কথা যদি সত্যি হয় তাহলে আমার বিশ্বাস সে আবারও আসবে। কিন্তু আসলেই কি বাংলোয় কোনো আত্মা আছে, নাকি কেউ বা কারা ইচ্ছে করে আমাদেরকে ভয় দেখাচ্ছে? ঘড়িতে যখন রাত প্রায় 12টা, ওই সেই শব্দ শোনা মাত্রই আমি দ্রুত দরজা খুলে বাইরে বেরিয়ে গেলাম। ধীরে ধীরে তার পিছু যেতে লাগলাম। দেখা যাক সে কোথায় যায়। লোকটি বাংলোর পিছনে যেতে লাগলো, কিন্তু ওদিকে তো জঙ্গল। আমি আর সামনে না গিয়ে দূর থেকে দাঁড়িয়ে দেখতে লাগলাম। লোকটি বাংলোর ঠিক পিছনের দিকে একটি জায়গায় গিয়ে দাঁড়ালো। কিন্তু কিন্তু এ কি, এসব কি দেখছি আমি? লোকটি ধীরে ধীরে মাটির নিচে চলে যাচ্ছে। এটা কিভাবে সম্ভব? আস্তে আস্তে আমি ওই জায়গার কাছে গিয়ে ভালো করে খুঁজতে লাগলাম।
অস্বাভাবিক কোনো কিছুই পেলাম না। সবকিছু স্বপ্নের মতন হলেও নিজের চোখের সামনে যা দেখেছি তা কোনোভাবেই অস্বীকার করতে পারছি না। কি আছে এখানে, আর কেনই বা লোকটি আমাকে এখানে নিয়ে আসলো? পরদিন সকালে দুলাল কাকুকে নিয়ে দুজন লোক জোগাড় করলাম। আমি হলাম জগা আর ও হলো নিমাই। কি কাজ করা লাগবে কোন? ওই যে ওই জায়গাটিতে তোমাদের গর্ত খুঁড়তে হবে। গাছে লাগাবেন নাকি? আহা, যা বলছি তাই করো, পরে সব কিছু খুলে বলবো। আচ্ছা, করতাছি। এই নিমাই, দুটো কোদাল নিয়ে আয় তো। তারপর তারা আমার কথা মতন কাজ শুরু করলো। বেশ কয়েক ঘন্টা ধরে গর্ত খোঁড়ার পর মানুষের হাড়ের মতন কিছু একটা পাওয়া গেল। আপনি আর দেরি না করে দ্রুত এখানকার থানায় গিয়ে খবর দিন। হ্যাঁ হ্যাঁ স্যার, এখনই যাচ্ছি। কিছুক্ষণ পর থানা থেকে কয়েকজন পুলিশ এলো। তারপর খুব সাবধানে জায়গাটিকে পরিষ্কার করে পাওয়া গেল বহু বছর ধরে মাটিতে চাপা পড়ে থাকা একটি মানুষের কঙ্কাল। সবাই বিস্ময়ের দৃষ্টিতে কঙ্কালটির দিকে তাকিয়ে রইল। কঙ্কালটি যেন আমাদেরকে বলতে চাইছে, সত্যও কখনো চাপা থাকে না। পরবর্তীতে পুলিশের কাছ থেকে জানতে পেরেছিলাম ওই কঙ্কালটি ছিল হালদার মশাইয়ের। এরপর ওই বাংলোতে আর কোনো ভৌতিক ঘটনার কথা শোনা যায়নি। হয়তো আসল সত্য প্রকাশের কারণে হালদার মশাই এর আত্মা মুক্তি পেয়েছিলেন।